আ মোস্তফা সরোয়ার ফারুকীর মানে নাটক, সিনেমা এগুলি তো দেখাই হয়। কিন্তু আ ব ওনাকে নিয়ে তো আসলে কিছু লিখছিও আমি। আমি তো আ উ বাংলাদেশী সিনেমা নিয়ে যে একটা লিখছি বই, সেখানে ওনার ব্যাপারে আমি কয়েকজন ডিরেক্টরের কথা বলছি, সেখানে ওনাকে নিয়েও বলা হইছে। তো কিছুদিন আগে হইছে ওনার এই 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' যেটা ২০২৩ এ রিলিজ হয়েছিল, ওইটা দেখছিলাম। তো মাঝখানে তো আবার ঈদে ওনার আরেকটা সিনেমা রিলিজ হইল, হচ্ছে ওই দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি। তো ওইটা নিয়ে তো একটু হইচই হয়েছিল, মানে বেশিরভাগই নেগেটিভ রিভিউই আসছে। তো দেখা গেছে যে তখন এইটা নিয়ে কথা বললে ওই প্রোপাগান্ডার মধ্যে শামিল হওয়া হইতো, ভালো খারাপ এগুলি বলা হইতো। তো আমার মনে হয়েছে যে দেখছি ঠিক আছে, পরে বলবো নে। আর ওনার লেখা, মানে ফিল্ম নিয়ে যে বলি নাই তা তো না। উনার একটা নাটক ছিল হচ্ছে 'আয়েশা' নামে। ওইটা আমি দেখছি। ওইটা নিয়ে বলছি আরকি। তো তারপরে হইতেছে যে অ্যা বা ওই তো কিছু টুকটাক কথা বলা তো হইছেই আরকি উনার সম্পর্কে। মানে অন্যরা যা বলেন, এর ভালো খারাপের বাইরে গিয়েও আমি উনার সিগনিফিকেন্স টা বলার চেষ্টা করছি আরকি। তো এমনিতে তো উনি ৩০-৪০ টা নাটক বানাইছেন, ১০-১২ টা সিনেমা বানাইছেন। এর মধ্যে সবগুলো যে দেখছি তা না। উনার ক্যামেরাটা তো ওই 'ক্যারাম' নামের নাটকটা তো আমার বেশ পছন্দের আরকি। তো আ এইরকম হইতেছে যে উনার ১০-১২ টা সিনেমার সবগুলোই দেখি নাই। কিন্তু অন্তত আ মানে মেক্সিমামই দেখছি। তো এই উনার এই সিনেমাটা নিয়ে বলতে গিয়ে ওই যে 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' এইটারে আমি হয়তো ৩ টা জায়গা বলতে পারি আরকি। একটা হইতেছে ফারুকী এজ এ ডিরেক্টর, সেটা নিয়ে অল্প কিছু কথা বললাম। তারপরে হইতেছে যে উনার সিনেমাটা নিয়ে কিছু কথা বললাম। তারপর হচ্ছে একটা কনক্লুডিং রিমার্কস রাখার চেষ্টা করলাম আরকি। তো ফারুকীকে নিয়ে যদি বলেন, উনি তো এরকম কথাবার্তা তো আছেই যে হচ্ছে উনি একটা আলাদা স্টাইলের জন্ম দিছেন। এরকম সেরকম। ২০০৪ এ যখন উনি ওই 'ব্যাচেলর' সিনেমাটা বানাইলেন, তখন এটা তো ইট ওয়াজ এ হিট। হিট মানে হইতেছে যে ঐরকম কি বলবো যে খুব ব্যবসা সফল সিনেমা হইছে তা না। কিন্তু একটা কাল্ট মুভি তো হইছে। মানে লোকজন হচ্ছে এটা দেখছে বা এটা নিয়ে কথা বলছে। লোকজন বলতে আমি বলতেছি যে আরবান মিডল ক্লাসের লোকজন দেখছে আরকি। উনি কিন্তু ঠিক অন্যদের মতো, তারেক মাসুদ বা অন্যদের মতো উনি কিন্তু আর্ট ফিল্ম বানান নাই আরকি। উনি কিন্তু হইতেছে যে সিনেমা বানাইছেন বা বানাইতেছেন আরকি, ওগুলি হইতেছে বাংলাদেশের আরবান মিডল ক্লাসকে টার্গেট অডিয়েন্স ধইরা উনি বানাইতেছেন। এবং উনি একজন ভালো এন্টারটেইনার। আমার ধারণা আগের দিনের লোকজন যেরকম ওই যে সকাল সন্ধ্যা বা হুমায়ূন আহমেদের নাটক দেইখা আনন্দ পাইতো, বা মিডল ক্লাস বা মফস্বলের লোকজন বা আরবান লোকজনও টু সাম এক্সটেন্ট, এরকম কিন্তু হইতেছে ফারুকের সিনেমা দেইখা ইয়াং আরবান মিডল ক্লাসের লোকজন হইতেছে যে আনন্দ পাইছে বা পাইতো আরকি, রিসেন্ট ঝামেলাটা ছাড়া আরকি। তার মানে উনি হইতেছে আমার ১ নাম্বার অবজারভেশন হইতেছে উনি হচ্ছে বাংলাদেশের আরবান মিডল ক্লাসের এন্টারটেইনার। যেটা হচ্ছে সো কল্ড আর্ট ফিল্ম ওয়ালারা এই কাজটা করেন না আরকি। বা উনারা আসলে এক ধরনের কি বলবো যে পাবলিক পছন্দ করে এই জায়গাতে যাইতে চান না। উনারা আসলে আর্টিস্টিক মুভি বানাইতে চান আরকি, যেগুলো ওয়েল প্রেইজড হবে, পুরস্কার-টুরস্কার পাবে। তো ফারুকী যে ওই প্রেজিং গুলি চান না তা না। কিন্তু উনি আসলে আমার ধারণা অডিয়েন্সের চিন্তাটা উনার মধ্যে একভাবে আছে, যেটা আসলে ভালো জিনিস। সেকেন্ড আরেকটা জিনিস হইতেছে উনার ফিল্মে স্পেশালি হইতেছে টেলিভিশন সিনেমাটার পরে উনার এখানে হইতেছে যে বাংলাদেশের মুসলিম কালচারের ঘটনাগুলা এইগুলি আসতে শুরু করছে। যেমন ডুব সিনেমাতেও দেখা যায় যা যাইতেছে হচ্ছে জানাজার নামাজ পড়ানো হইতেছে, সূরা-টুরা পড়া হইতেছে। যেগুলো আসলে পার্ট অফ বাংলাদেশি লাইফ আরকি। বাংলাদেশি লোকজনের মধ্যে তো এই জিনিসটা আছে, যেখানে 90% লোক মুসলমান। কিন্তু এগুলি এফডিসির বাংলাদেশের সিনেমাতে পাবেন। কিন্তু আমাদের আর্ট ফিল্মগুলিতে এগুলি নাই তা না, বা এগুলি বেশ নেগেটিভলি আছে বা বাড়তি জিনিস হিসাবে আছে আরকি। কিন্তু ওনার এই যে পোর্ট্রেট করাটা আরকি, এই জিনিসটা আমার মনে হয়েছে যে এটা ওনার আরেকটা সিগনেচার হয়ে উঠছে।
আর থার্ড যে ওনার সিগনেচারটা সেটা হইতেছে যে ওনার পার্সোনাল লাইফ নিয়ে যেন কথা বলতেছেন, মিডল ক্লাসের লাইফ নিয়ে যেন কথা বলছেন, কিন্তু এখানে ওনার কিছু পলিটিক্যাল এজেন্ডাও আসলে হাজির থাকে, মানে যেগুলি আসলে ইন্টারন্যাশনাল যে ইস্যুসগুলি এগুলির সাথে যে খুব বেশি রিলেভেন্ট না তা না। যেমন ধরেন ওই যে জঙ্গি, যেমন ওনার মেড ইন বাংলাদেশের মধ্যে এটা কিছুটা ছিল মনে হয়, আগে দেখছি এই জন্য মনে করে বলতেছি। তারপরে হইতেছে যে আসলে ফেমিনিজমের ব্যাপার স্যাপার এগুলি তো মনে হয় টুকটাক আছেই আর কি, মানে এইটা ওনার কাছে মেইন ব্যাপার হয়ে ওঠে না ইন্টারন্যাশনাল যে ইস্যুসগুলি আছে, কিন্তু ওনার পার্সোনাল লাইফের ভিতর দিয়ে দেখা যাইতেছে যে ওই ইস্যুসগুলিও আসলে এক ধরনের রিলিভেন্ট হয়ে থাকে আর কি। তো এইটা ওনার আরেকটা সিগনেচার আমার কাছে মনে হয়েছে। মানে ফারুকের ব্যাপারে যদি বলি, আমি তো ওনার সম্পর্কে যেটা লিখছিলাম ওইটা কমেন্টে রাখবো না। এমনিতে উনি হইতেছেন, আমার অবজারভেশন তিনটা, সেটা হইতেছে যে উনি বাংলাদেশের আরবান মিডল ক্লাসের এন্টারটেইনার। সেকেন্ড হইতেছে এখানে ওনার যে বাংলাদেশে মুসলিম কালচারের প্রেজেন্সটা উনি একভাবে আনছেন, যেটা আসলে ওইভাবে আমরা হইতেছে যে মিডল ক্লাস আর্ট ফিল্মগুলিতে ওইটা পাই না। থার্ড হইতেছে যে উনি আসলে পার্সোনাল এবং কিছু পলিটিক্যাল এজেন্ডাগুলি ওনার সিনেমার বা ভিজুয়ালগুলোর মধ্যে আছে আর কি, এটা টোটালি মিসিং না। তো এই হইতেছে ওনার সম্পর্কে আমার একটা ব্যাকগ্রাউন্ড ধারণা। তো এই ধারণা নিয়েই আমি হইতেছে যে ওনার এই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিটা দেখতে শুরু করছিলাম আর কি। তো এটা তো আসলে কুরোসাওয়ার হচ্ছে অটোবায়োগ্রাফি থেকে নামটা নেয়া। ওনার এই আরেকটা জিনিস আছে, উনি কোনো কিছু থেকে নিতে কিন্তু আসলে খুব বেশি অস্বস্তি বোধ করেন না আর কি, এটা এটা গুড জিনিসই মনে হয় আমার। তো এই সিনেমাটা হইতেছে যে পলিটিক্যালি যদি দেখতে যাই, সেটা হইতেছে যে একটা কালচারাল ক্ল্যাশের ঘটনা, যে পলিটিক্যাল এলিট ভার্সেস হইতেছে কালচারাল এলিটের ক্ল্যাশ। এখানে যে মেন ক্যারেক্টার সে তো ডিরেক্টর, তারপর তার ওয়াইফ হচ্ছে নায়িকা, কিন্তু দেখা যেতেছে যে এলাকার যে পলিটিক্যাল এলিটরা আছে তাদের কাছে হচ্ছে সে কালচারাল এলিট হিসেবে খুব একটা দাম পাইতেছে না, মানে এতটা পাওয়ারফুল সে না আর কি। পাওয়ারের জায়গাটাতে কালচারাল এলিটরা আসলে সাফার করতেছে। ওনার যে পার্সোনাল যে ঘটনা, ওনার যে ওই শনিবার বিকেলটা মুক্তি পাইল না আর কি, এটা তো আসলে কালচারাল এলিট হিসাবে এনাফ পাওয়ারফুল না হইতে পারার ঘটনা হিসাবে উনি দেখছেন আর কি, আমার মনে হয়েছে। কিন্তু এইটা আসলে মানে কি বলবো, যে এটা অনেকটা ওনারা যে পলিটিক্যাল জায়গাটাতে আসলে সাবস্ক্রাইব করেন সেটারই একটা আউটকাম হওয়ার কথা আর কি। মানে উনি তো ওই পলিটিক্যাল রিজিমটাকে যদি উনি সার্ভ করতে পারেন তাইলে তো এটার কোনো সমস্যা নাই, কিন্তু উনি ওই পলিটিক্যাল রিজিমের বেনিফিটটা নেবেন, কিন্তু হচ্ছে এটার আবার ক্রিটিক করবেন, এই রকমের অবস্থা তো এখন নাই। তো যার ফলে এইটা হইতেছে যে এখানে কোনো মানে কি বলবো, যে এখানে ওনার যে দুনিয়াটা সেটা হচ্ছে পাওয়ারের ক্ল্যাশের জায়গা, এবং এখানে হইতেছে পলিটিক্যাল এলিটরা হইতেছে কালচারাল এলিটের চাইতে মোর পাওয়ারফুল একটা ব্যাপার আর কি। তো হুইচ ইজ ট্রু আর কি, এবং এটা ট্রু, কিন্তু সমস্যাটা হয়েছে কি যে পলিটিক্যাল এলিট যারা আছেন ওনারা যেন এনাফ কালচার্ড না আর কি, আরেকটু কালচার্ড হইলে যেন উনি ওই অ্যাক্সেসগুলি পাইতেন। তো এই ধারণাটা আসলে বা এই পোর্ট্রেটটা হচ্ছে ভুল আর কি। মানে এই বরং এখানে পলিটিক্যাল এলিটরা আসলে ওই জায়গাটাতেই হচ্ছে পাওয়ারফুল, যখন ওনারা হচ্ছে অন্য পাওয়ারের জায়গাগুলিকে আসলে কন্ট্রোল করতে পারেন আর কি। এই ঘটনাটা তো আসলে ইয়ে করার, এড়ায় যাওয়ার বা না দেখার কোনো উপায় নাই। এই যে বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারটা তো আসলে এলিট গ্রুপগুলোরই হচ্ছে পাওয়ার নিয়ে কামড়াকামড়ি করাটা। যেমন ধরুন পিয়াস করিম একবার বলতেছিলেন যে 1971-এর পরে বাংলাদেশ হওয়ার পরে যেটা হয়েছে যে পলিটিক্যাল এলিটরা বিজনেস এলিটদের চাইতে পাওয়ারফুল হয়ে গেছে আর কি, বা মিলিটারি এলিটদের মধ্যেও এক ধরনের ওনাদের টাগ অফ ওয়ার চলতেছিল, মানে ব্যবসাগুলি সব সরকারিকরণ করা হয়ে যাইতেছে। তো সরকারিকরণ করা মানে তো আসলে হচ্ছে পলিটিক্যাল এলিটরা পাওয়ারে আসতেছে, তো এই ধরনের একটা সমস্যা হয়েছিল। কিন্তু এখনকার যে পোর্ট্রেটটা হয়েছে যে পলিটিক্যাল পাওয়ার যেন হইতেছে ক্ষমতায় আছে, আসলে পলিটিক্যাল পাওয়ার এখানে ক্ষমতায় নাই বাংলাদেশে আছে হচ্ছে আসলে আমলাতান্ত্রিক পাওয়ারটাই এখানে ক্ষমতার মধ্যে আছে। ডিসিএসপিরা আসলে মন্ত্রী এমপিদের চাইতে অনেক বেশি পাওয়ারফুল আর কি। তো এই পোর্ট্রেটটা আসলে উনি হইতেছে যে কালচারাল
ক্ল্যাশটা দেখাইছেন সেটা যেন হইতেছে পলিটিক্যাল কারণে এটা হইতেছে না আর কি, মানে এই কালচারাল ফ্রিডমটা পাওয়া যাইতেছে না। কিন্তু আমার কথা হইতেছে যে এখানে বরং অল টুগেদার এখানে যে এক ধরনের পলিটিক্যাল এলিট, কালচারাল এলিট, মিডিয়া টিডিয়া মিলা মিলিটারি এলিট, এদের একটা পাওয়ার তৈরি হয়েছে। এই পাওয়ারটাই হইতেছে যে কোনো ধরনের একটু আপনি চিমটি কাটবেন, একটু হাসি ঠাট্টা করবেন, এইটা নিতে রাজি না। তো ওই জায়গাটা আসলে ক্লিয়ার হয় না আর কি। আর ওনার ওই যে এলিটের জায়গাটাতে, ওনার ওই ডুব সিনেমা নিয়ে বলতেছিলাম যে ওনার এখানে যে জায়গাটা আসছে যে এখানেও হচ্ছে ৩০০ ফিট হইতেছে ঢাকা, ফ্লাইওভারগুলি হইতেছে ঢাকা, কিন্তু ওই যে আগের এইরকম পোর্ট্রেট তো হয় আর কি, যেমন আগের সিনেমাগুলিতে দেখবেন যে সদরঘাট দিয়া ঢাকা বোঝানো হইতো, তারপর 80s দিকে কমলাপুর রেল স্টেশন দিয়ে হইতেছে ঢাকা বোঝানো হইতো, একটা শাপলা ফুলটা দিয়ে হইতেছে যে ঢাকায় আসছে সিনেমার নায়ক নায়িকারা। তো এখন এই ঘটনাগুলি হয়ে গেছে ওই যে ৩০০ ফিট ফ্লাইওভার এগুলি দিয়ে ঢাকা বুঝাইতে হয়। মানে ইয়ের যে ক্যারেক্টারগুলা, এই সিনেমার যে ক্যারেক্টারগুলো ওনারা কিন্তু গুলশান বর্ণিতে থাকেন। ডুবের ব্যাপারটাও এরকম ছিল, মানে এখানে বাসে চড়া কোনো ক্যারেক্টার নাই, ঢাকা শহরে কোনো বাস টাস চলে না, রিক্সা থেকেও যায় না, কিন্তু সবাই হইতেছে গাড়িতে যায়। তো এই যে এলিটিজমকে পোর্ট্রেট করা, এইটা এক ধরনের হচ্ছে মানে কি বলবো যে আরবান মিডল ক্লাসকে এক ধরনের কমফোর্টও দেয় মনে হইতেছে আর কি। তো এইটা হইতেছে প্রথম কথা, একটা কালচারাল ক্ল্যাশকে উনি আসলে এখানে পোর্ট্রেট করছেন, যেটা হচ্ছে পলিটিক্যাল এলিট ভার্সেস কালচারাল এলিটের। আর সেকেন্ড কথা হইতেছে যে উনি আসলে এমন একটা যে পলিটিক্যাল সিস্টেমটা আছে সেটার প্রতি উনি আসলে না, মানে কি বলবো যে ওইটার জায়গাতে ক্রিটিক্যাল না, বরং উনি হইতেছে যে এইরকম সিস্টেমই তো থাকবে, মানে মুক্তিযুদ্ধের চেতনা টেতনা এগুলাই তো থাকবে, কিন্তু এবং হচ্ছে গুলশান বর্ণ এগুলিই তো ঢাকা হবে, ফ্লাইওভার টাইওভার উন্নয়ন টুন্নয়ন এগুলিই তো থাকবে। আমার ধারণা উনি সিনেমাটা বানাইতে একটু দেরি করে মানে একটু আগে বানাই ফেলছেন আর কি, আরও কিছুদিন পরে বানাইলে উনি হচ্ছে ওই বা এখনও এডিট করে হয়তো এক্সপ্রেস ওয়েটা দেখে দিতে পারেন বিমানবন্দর থেকে যেটা গেল, ওইটা দিয়ে দেখলে তো আসলে উন্নয়নটা আরও বেশি পোর্ট্রেট করা যাবে আর কি। আমার ধারণা ওনার ওয়ান অফ দ্য এজেন্ডা এটা আছে যে এই পলিটিক্যাল রিজিম উন্নয়নগুলি এগুলিকে শো করার আর কি। তো এটা একটা নেগেটিভ জিনিসই আমার কাছে মনে হয়েছে আর কি, যে উনি এই পলিটিক্যাল জায়গাটার প্রতি ক্রিটিক্যাল হইতে চান না আর কি। আর থার্ড যে জিনিসটা হইতেছে যে উনি তো আসলে এই সিনেমার মধ্যেও কিছুটা আছে যে উনি হচ্ছে রিলেশনশিপ ক্রাইসিসটাকে কিন্তু পোর্ট্রেট করছেন। আমার ধারণা ওই যে টেলিভিশনে এটা ছিল, ব্যাচেলারে ওইটা ছিল, এটা ওনার কিন্তু আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে উনি রিলেশনশিপের যে ইয়েগুলি হয়, টার্বুলেন্সগুলি হয়, যেই ধরনের রিলেশনশিপগুলি হইতে পারে পার্সোনাল রিলেশনশিপের জায়গাতে, ওইখানে ওনার একটা কনসেন্ট্রেশন আছে আর কি। এই কনসেন্ট্রেশনটা মানে নানানভাবে উনি পোর্ট্রেট করতে পারেন, এটা ওনার আরেকটা স্ট্রং জায়গা মনে হয়। কিন্তু এই জায়গাটা নিয়ে আমার ধারণা কথাবার্তা খুব কম হয়েছে, কিন্তু বা এই জায়গাটাও আসলে খুব বেশি ফ্লারিশ করতে পারে না, কারণ হইতেছে যে উনি এই জায়গাগুলিকে পোর্ট্রেট করে হইতেছে যে কোনো একটা জায়গাতে নিয়ে যাওয়ার একটা ব্যাপার ওনার মধ্যে নাই, যে হইতেছে জিনিসগুলি সারফেস লেভেলে আসতেছে, ওকে ঠিক আছে এরকম হইতেছে আর কি, কিন্তু এইটা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আসতেছে বলে আমার মানে উনি জাস্ট পোর্ট্রেট করতেছেন, কিন্তু পোর্ট্রেটটা একটা মিনিংয়ের কাছে যাইতে হবে তা না, বরং হইতেছে যে একটা মিনিংলেসনেসের মধ্যেও পড়ে থাকতে হবে তা না, এইটা যেন কোনো একটা কি বলা যায় যে এটা নতুন কিছু ক্রিয়েটিভ জিনিসকে ক্রিয়েট করতে পারতেছে না। তো এই উনি যে ওই জায়গাটাকে হাইলাইট করতেছেন, এটা দ্যাটস নাইস, এটা আছে, মানে এই যে যেমন হচ্ছে যে এক্স নায়িকার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে তার হাজব্যান্ডকে রিলিজ করতে হেল্প করে, বা তার হচ্ছে ওই যে নায়কের মানে ডিরেক্টরের এক্স গার্লফ্রেন্ড হচ্ছে ডোনেট করতে চায়, এইসব টেসব আর কি। এই যে ক্রাইসিসগুলো এইগুলি ওনার একটা কনসেন্ট্রেশনের জায়গা, কিন্তু এই কনসেন্ট্রেশনটা হইতেছে কোনো একটা কিছুকে আইডিয়া বলেন, একটা ফিলিংসকে বলেন, খুব মানে এলাবোরেট করতে পারে না, কোনো একটা কিছুকে ডিপিক্ট করে না, দেখায় না আর কি, মানে এটা মিনিং তৈরি করতে হবে তা না, কিন্তু এই জায়গাটা আমার মনে হয়েছে উনি সবসময় রাখেন, বা একটা এই জায়গাটাকে উনি ফিল করেন, কিন্তু এটা কোনো একটা ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনের ঘটনা হয়ে উঠতে পারে না আর কি। এইটা একটা ব্যাপার। তো ওভারঅল যদি বা এটা বলেন মানে ওনার এই সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে আরও শেষ দিকে তো হইতেছে যে উনি ওই যে মেয়ে কালো হইছে,
সেটা হচ্ছে ওই ওইটারও একটা ব্যাপার থাকে আর কি। তো কালো হয়েছে এর ভিতর দিয়ে ফাইট করে বড় হইতে হবে আর কি। এইসব জিনিস আর কি সোসাইটির একটা পোর্ট্রেট আর কি। বা যখন হইতেছে যে তার সিনেমা যে মুক্তি দেয় না, নিশ্চয়ই তার কোনো ঝামেলা আছে, বা ফেসবুকে স্ট্যাটাস দিলেই হইতেছে যে এটা নিয়েও আসলে জবাবদিহি করতে হয়। তো তার সিনেমা যে মুক্তি পায় নাই, এটার এক ধরনের হইতেছে যে মিনিং এখানে আসে যে সে হয়তো কোনো সরকারের সমালোচনা করে ফেলছিল কোনো সময়। যদিও সে ওই সমালোচনা মানে কি বলবো, যে ওই সমালোচনা ভিতরের লোক হিসেবে সে সমালোচনা করতে চাইছে, সে তো কালচারাল ইলিট, সে তো সিস্টেমের পার্ট আর কি, কিন্তু তাকে ওই রিকগনিশনটা দেয়া হয় নাই। তো এই জিনিসগুলি মানে আসছে আর কি। তো আমার কথা হইতেছে যে ওই জায়গাটাতে উনি হচ্ছে পলিটিক্যাল, উনি এইটা পজিটিভ ইন এ সেন্স যে হইতেছে উনি পার্সোনাল ক্ল্যাশের কথা হয়তো বলছেন, কিন্তু এইটা যতটা আসলে এই সময়টাকে একটু হইলেও তুলে ধরতে পারছে, এটা আসলে বেশিরভাগ প্রতিবাদের সিনেমাতে এই জিনিসগুলি আরও বেশি মেকি হয়ে যায়, মানে আরও বেশি উইয়ার্ড লাগে আর কি। তো উনি এক ধরনের ট্রু ফিলিংস ডিপিক্ট করার চেষ্টা করছেন, যেটা আসলে আমাদের সময়ের কিছু হইলেও আমার ধারণা চিহ্ন ক্যারি করে আর কি। তো এইটা একদিক দিয়ে ভালো। তো আমি যদি এটা এন্ড করতে চাই, এক ধরনের কনক্লুড করতে চাই, আমি তো ওই প্রথমেই বলছি উনি আসলে এটা বাংলাদেশি মিডল ক্লাসের জন্য বানানো, আরবান মিডল ক্লাস অডিয়েন্সের জন্য বানানো একটা সিনেমা। অনেকে এই জায়গাটুকুতে রিচ করতে পারেন না, অনেকে হইতেছে পুরানো ধরনের টিভি নাটক টাটক বানান আর কি। তো সেই জায়গাতেও আমার ধারণা উনি হইতেছে যে আরবান মিডল ক্লাস অডিয়েন্সকে টার্গেট করে করছে না আর কি, এটা জিনিস হয়েছে। আরেকটা হচ্ছে ওনার যে পার্সোনাল বিষাদটা আছে, যে বেদনাটা আছে, সেটা আসলে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে হচ্ছে কানেক্টেড। কিন্তু এই পলিটিক্যাল এইটা হচ্ছে সেকেন্ড জিনিসটা, উনি একটা পার্সোনাল পোর্ট্রেট জিনিসগুলিকে দেখাইছেন, কিন্তু সেটা আসলে লার্জার পলিটিক্যাল অ্যাম্বিয়েন্সের অ্যাটমসফিয়ারের সাথে একটা রিলেটেড ঘটনা। কিন্তু মুশকিলটা হচ্ছে ওনার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা, সেইটা আসলে বা কোনো নতুন ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনের জায়গাতে যাইতে পারে নাই। এটা হচ্ছে আমার অবজারভেশনটা আর কি। উনি অ্যাজ এ হোল ধইরা নিছেন যে এই জায়গাটা থাকতে হবে, এই জায়গাটা হইতেছে যে মানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, এই ধরনের সরকার থাকবে, উন্নয়ন থাকবে, এগুলিকে উনি আসলে রাখবেন। কিন্তু ওইখানে হইতেছে যে কালচারাল এলিট আছে, ওনাদের একটা গ্রেটার স্টেক লাগবে, মানে ওনাদের কথাও শুনতে হবে আর কি। তো এইটা এক ধরনের মানে লিবারেলিজমের ঘটনাটা তো এক ধরনের ফানি ব্যাপার হয়ে গেছে আর কি। তো এই জায়গাগুলি থেকে উনি আসলে, এই বেসগুলি থেকে, এই চিন্তাগুলি থেকে উনি আসলে খুব বেশি সরতে চান নাই, বা সরার কোনো ইচ্ছা আছে সেটাও আমার কাছে মনে হয় নাই আর কি। তো ওভারঅল যদি বলেন, মোস্তফা সরোয়ার ফারুকীর তো এটা পজিটিভ ঘটনা যে উনি বাংলাদেশের অডিয়েন্সের জন্যই সিনেমা বানাইতে চান, এন্টারটেন করতে চান, মানে ওনার সিনেমা দেখলে আসলে খারাপ লাগবে না। কিন্তু ওনার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, এইটা আমার কাছে তো আসলে সামহট মনে হয়েছে উনি যে জায়গাটাকে চান আর কি, বা যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা থেকে উনি অপারেট করেন, এইটা আসলে মানে কি বলবো যে এটা সাফিসিয়েন্ট না বলাটা তো মানে একটু কি বলবো যে নরম করে বলা হয়। উনি যে পলিটিক্যাল স্ট্যান্ডের জায়গা থেকে ঘটনাগুলিকে দেখেন বা দেখতে চান, এইটা আসলে মোরলেস ভুল একটা জায়গায় আর কি। যেই কারণে ওনার ন্যারেটিভটা খুব স্ট্রং একটা ন্যারেটিভের জায়গাতে পৌঁছাইতে পারে বলে আমার মনে হয় না। তো আমার অবজারভেশন এইটাই আর কি সিনেমাটা নিয়ে।